এমনিতেই তো মাছের বাজার মন্দা যাচ্ছে, তার উপর এভাবে যদি টাকা পয়সা আটকা পড়ে থাকে তাহলে তো মুশকিল। পাঁচু বাবু তো কাল সকালেই আসছে, তখন টাকাটা চেয়ে নিলেই হবে। দিলে তো? না দিলে মাছ দেওয়া বন্ধ করে দেবো না। দেখো সোনা, ও সোনা, যাই বাবা। একটু আগুনটা দিয়ে যা মা। আচ্ছা। আমি তাহলে এখন উঠি। আরে বসো। না, আর বসবো না। ছেলেটার শরীর ভালো রে। সে কি কি হয়েছে? অমন কিছু না, একটু জ্বর জ্বর হয়েছে। কার জ্বর হয়েছে গোষ্ঠ কাকা? অপুর রে মা। সে কি সকালেই তো একটা বড় পুকুরটায় ছিপ ফেলতে দেখলাম। বাবা এবার ওটা রাখো, আর সমস্ত রাত পুষেছ। চল তো, আর আগুন দিতে হবে না। ইবু, মেয়েটার বিয়ে টিয়ে দেবে না? মেয়েটা কে? আগে গায়ের কাটালি চাপা। কাঁঠালি চাপা? বাহ, দারুণ বলেছো তো। তো এই কাঁঠালি চাপাকে তো পারতে হবে। সোনা কই মিশো? ওই তো পুকুরের ধারে গেছে। কেন রে? মেলায় যাব। যাবি যখন সকালে গেলেই পারতিস, এখন গেলে ফিরবি কখন? সন্ধে সন্ধে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। হাত কেন দাও, চুটে পড়িয়ে দি। এই এটা নেবো? হ্যাঁ নিয়ে নে। তুমি নাও, সুন্দর মানাবে। আয় তোকে পরিয়ে দিই। মালা কত করে রে? 1 টাকা। তো দে তো। এই নাও। আয়। কি ভীষণ মেঘ করেছে, বাড়ি যাব কি করে? খুব জোরে বৃষ্টি আসছে, চল কোথাও দাঁড়াই। কোথায় দাঁড়াবে? গাছপালা তো কিছুই চোখে পড়ছে না। ওই দূরে একটা শিব মন্দির মনে হচ্ছে, চল তো। চল 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 চল। কি সালামু, পারবে তো? हाँ हाँ, আপনাকে कुछ घबराते হবে না। लड़की तो मामूली चीज আছে। বলেন তো उसको बाप को भी उठिয়ে लिया। না না, বাপকে আনতে হবে না। দেখো সালামু, মেয়েটার উপর কোনো অত্যাচার যেন না হয়, চোট যেন না হয়। সে আপনাকে ভাবতে হবে না হুজুর, মাল আপনার জখম হবে না। মাছগুলো বেশ বড় হয়েছে না মেশো? হ্যাঁ। কেমন লাফাচ্ছে দেখো। না মেশো, আজ আর কেউ আসবে না। রোজ রোজ মাছ চুরি একবার ধরতে পারলে হয়। চলো ঘরে ফিরি, ভোরের দিকে আসা যাবে খন। চ। ব্যাটাটা বোধহয় টের পেয়েছে বুঝলি, তাই আর দেখা নেই। মেশো আমি তাহলে যাই এবার। ভোরের ধারে একবার আসিস। আচ্ছা। এই, তোর আমার মেয়েকে কোথায় ধরে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ? ছেড়ে দে বলছি। এই নিন আপনার কাঁঠালি চাপা। আরে সাবাস। সালাম হুজুর, আমি বাইরে আছি। আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখি দেখি দেখি, তোমার নাম তো চাপা, কাঁঠালি চাপা। এসো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হুজুর, 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 হুজুর। হ্যাঁ, গ্রামের লোক সব জেনে গেছে হুজুর, এখন কি হবে? তুই একটা কিছু ব্যবস্থা কর। বাবা কথা বলছে না কেন বাবা?
বলো না বাবা। ও বাবা, বাবা তুমি কেন কথা বলছো না বাবা? ও বাবা, বলো বাবা, বলো না বাবা। ও বাবা, কথা বলো না গো বাবা। ও বাবা, বাবা 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 কথা বলো না গো বাবা। ও বাবা, ও বাবা কেন কথা বলছো না গো? ও বাবা বলো না গো দাদা। 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 ও বাবা, বাবা তোমার যদি এত অন্ধকারকে মুছে ফেলো, তবে সেই আলোতে কেন তুমি চলে মরো না? একটা খবর আছে। কি খবর নিয়ে এলে আবার? পোস্ট চিঠি এসেছে গাঁ থেকে, নীরু মারা গেছে। তা আমায় কি করতে হবে? আরে শোনোই না আগে। কি শুনবো আবার? নীরুর মেয়ের কথা মনে আছে? মনে না থাকার কি আছে? ও, ওদের বুঝি তুমি আমার ঘাড়ে চাপাতে চাইছো? না না, শোনোই না। পোস্ট লিখেছে নীরু মারা যাবার পর বড় মেয়ে চাঁপা আত্মহত্যা করেছে। এখন আছে শুধু ছোটটি স্বর্ণ। না না বাপু, আমি ওসব ঝামেলা পাওয়াতে পারবো না, এ আমি তোমায় বলে দিলুম। আরে তুমি ঝামেলা পোয়াবে কেন? তোমার ঝামেলা পোয়াবার জন্যই তোকে আনবার কথা ভাবছি। আর বাসন্তী তো আর থাকছে না, ও আর ফিরছে না। হ্যাঁ। ভেবে দেখেছো কি হবে? বাসন মাজা। একটা মানুষের থাকা খাওয়ার খরচ কি কম? আহ, আর কি হলো কি হলো? চুনে পুড়ে গেল। নীরুর জমিটার কথা মনে আছে? মনে থাকবে না কেন? ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, সব বলছি। তার আগে পোস্টকে একটা চিঠি লিখে দিই। তা পেলে কি করবো জানো? তোমার জন্য একটা পানের বরজ তৈরি করো। কেমন? পানির বারস তৈরি করবো? এই বুঝি নীরুর মেয়ে? বাহ, তুই তো মস্ত বড় হয়ে গেছে দিদি, একেবারে ম্যাডাম। প্রণাম কর মা। থাক মা থাক। ও মা, এসে গেছো? নীরুর ছোট মেয়ে। আচ্ছা, নীরুর ছোট মেয়ে, এ তো মস্ত বড় হয়ে গেছে। প্রণাম কর। হয়েছে হয়েছে। চল ভেতরে চল। এই যে স্বর্ণ, আমি তোকে কখন থেকে খুঁজছি, আমার একটা কাজ করে দিবি? কি? এই মোড়ের দোকান থেকে আলুর চপ নিয়ে আয় তো, লুকিয়ে আনবি, কেউ যেন দেখতে না পায়। কি কেন মাসি? যা বলছি কর না। আচ্ছা। এই স্বর্ণ, হ্যাঁ? খড়গাছটা নিয়ে আয় তো। আনছি। কলকাজে নিপুণ তার হার আপন বিদ্বেষী কি মানুষ। এই শোন, আমাকে এক গ্লাস জল এনে দে তো। আনছি। আপন বিদেশি কি মানুষ করবে ছেলেটাকে, এই আশাতে এই সময় পেলে ধরে আনতো তাকে। সোনার উপর সকল কাজে নিপুণ তার হাত, ধরে আনতো তাকে। সোনার উপর সকল কাজে সকল নিপুণ তার হাত। কিরে, উনুনে আঁচ দিয়েছিস? কিরে, ও মা, এই নিন। তাই খবর বলতে, এই এনেছিস?
বুঝি কাল গা থেকে এসেছো? তুমি বসে দেখো, আমি আঁচ দিয়ে দিচ্ছি। তুমি বুঝি কর্তাবাবুদের আত্মীয়? আমি তাই আজ করেছিলাম বটে। দাও, দেশলাই দাও। পাচ্ছি না, আমার গাঁঠি আছে, খুলে নাও। কাঠি নেই, পোড়া কপাল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেশলাই আনছি। এটা কি গো, কি সুন্দর বাজে। তুমি বুঝি এবাড়ির নতুন অতিথি? বাজান না, শুনি। শুনবে? হ্যাঁ। ও স্বর্ণ, কোথায় গেলি? দিদিমা ডাকছি, আমি যাই, আবার আসবো। তখন বাজাবেন তো, শুনবো। এখন যাই। যাই নয়, আসি। স্বর্ণ, আরে কোথায় গেলি রে স্বর্ণ? কিরে, কোথায় থাকিস? ডেকে সারা পাই না। এই নে, এই কাপড়গুলো ভালো করে কেচে ছাদে শুকর দিয়ে আসবি। অনেক বেলা হয়ে গেছে, আমি পুজো করতে চললুম। কার জন্য চা করছো? দিদিমা দেখতে পেলে? ওই বাবলু দাদা বাবুর জন্য। আমায় বললেন, বাসন্তী বড্ড মাথা ধরেছে, এক কাপ চা খাওয়াতে পারো? তা গিন্নি তো এখন সাজগোজ করছে, সিনেমায় যাবেন, এখন আর এদিকে আসবেন না। তাই ভাবলাম দিয়ে এক কাপ চা করে। আর দেবো নাই বা কেন? এই বাড়ি ঘর দিতে সব ওনার। সে কি গো? হ্যাঁ গো, এই বাড়ি ঘর দোর ব্যবসাপত্র সব বাবলু দাদা বাবুর বাবা। তা তিনি স্বর্গে গেলেন, আর এই বুড়ো মিংসেটা সব হাতিয়ে নিন। এই দাদু? হ্যাঁ গো, উকিল কি না, সবই গিলে বসে আছে। আপনার চা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, করো। আচ্ছা বাবুদা, এই বাড়িটা তো আপনার, এত বড় বাড়ি, ভাড়া তো আপনার বেশ চলে যায়, তা আপনি কিছু করেন না কেন? এইভাবে থাকতে আপনার লজ্জা করে না? তুমি আবার দিদিভাইয়ের বইতে হাত দিয়েছো? দিদিভাই দেখতে পেলে না? কেন, বইতে হাত দিলে কি হয়? জানো না তো, এসবের অনেক দাম, একটু নষ্ট হলেই পরীক্ষায় পাশ হওয়া যায় না। সেই জন্যই তো দিদিভাই এবছর পাশ করতে পারেনি। তাই বুঝি? হ্যাঁ। স্বর্ণ, এই স্বর্ণ, আমি না তোকে আমার বইতে হাত দিতে বারণ করেছিলাম? স্বর্ণ, ওরে ও স্বর্ণ, স্বর্ণ স্বর্ণ তো বাড়ি নেই মা, ওকে তো আমিও খুঁজছি। কোথায় গেল মেয়েটা? স্বর্ণ, স্বর্ণ তাও তো চেঁচামেচি করছো কেন? স্বর্ণ পড়তে গেছে। পড়তে গেছে? কোথায়? হ্যাঁ, রাস্তার উপরে জগদীশবাবু নাতির কাছে পড়তে যায়, আমাকে বলেই যায়। অজয়ের কাছে? হ্যাঁ, আমার মত নিয়েই পড়তে যায়। এই বাড়িতে তো কেউ ওকে বইতে হাত দিতে দেবে না। না, সরো। লেখাপড়া শিখতে গেছে, লেখাপড়া শিখে একবার বিদ্যুৎজ্ঞ হবে, জজ ব্যারিস্টার হবে। আমাদের প্রতিবেশী একটু আগে। স্বর্ণ, ও স্বর্ণ, স্বর্ণ, কোথায় গেল মেয়েটা? ছিল সেটা আমাদের স্বর্ণ,
যাই। ও স্বর্ণ, কিরে কোথায় থাকিস? চি গলা ফাটিয়ে দিচ্ছি। শোন, আমরা সিনেমায় যাচ্ছি, বুঝলি? অঙ্কুর বাড়িতে নেই, ধানবাদে গেছে। লতা মাথা ধরেছে বলে ওপরে দরজা বন্ধ করে শুয়ে আছে। আমরা না আসা পর্যন্ত ঘুমাবি না, বুঝলি? দরজা বন্ধ করে থাকবি, বুঝলি? আমরা এলে দরজা খুলে দিবি, ঘুমাবি না। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা। স্বর্ণ, তুমি এখানে কি করছো? পাবলুদা, এই কলকাতা শহরটা মস্ত বড় না? হ্যাঁ, মস্ত বড়ই শহর। এই শহর দেখাবে? হ্যাঁ দেখাবো, নিশ্চয়ই দেখাবো। দেখবে কত লোকজন, গাড়ি ঘোড়া অবিরাম চলছেই আর চলছেই, কোনো কিছুর বিরাম নেই। আমাদের প্রকৃতির সৌন্দর্য চক্ষু প্রীতিকর। এখানকার যে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। এখানে রাতে মেরুজ্যোতির আলো পাওয়া যায়, তাই এখানকে এ দেশকে বলে নিষিদ্ধ সূর্যের দেশ। এখান থেকে পৃথিবী আমাদের পড়াশোনা ভালো লাগছে না, বই রাখো, কবিতা বলে। আপু বলুন, আমি শুনি। কবে যেন একদিন শুনেছিনু পদধ্বনি তার, ক্লান্ত বেলা শেষে এক বিষণ্ণ প্রদোষে, গোধূলি বসনা কোন অভিসারিকার, ঝিল্লি রবে জোনাকের রশ্মি রেখা আঁকি কোষে কোষে। বিহঙ্গ আমার তবু মেলে দুই পাখা, কুড়াইছে আলোকের রেণু সন্ধ্যা তীরে। তারপর পথহারা লুপ্ত যবে শাখা, নিবিড় নিবিড় ও নীড়। হ্যাঁ, কি গো, কি হলো? গোষ্ঠ আবার বেঁকে বসেছে, বলছে সোনামার পৈতৃক ভিটে ছেলে ঠেলে ঠিক হয়েছে কিনা, এইসব আর কি। তুমি কি বললে? বললাম অজয়ের কথা, তার তো ঠিক। অজয়? হ্যাঁ, ছেলে হিসেবে অজয় খারাপ নয়। ঘরে তো আছে কোথাকার এক পিসি, সে তো বিয়ে বিয়ে করে পাগল। আজকালকার ছেলে টাকা পয়সাও বেশি খরচ করতে হবে না, বুঝলে? আর আমাদের সোনাও তো দেখতে শুনতে মন্দ নয়, বুঝলে ব্যাপারটা? কেন, শিবা কি ফেললে নাকি? হাতের কাছে এমন পাত্র থাকতে নিজের মেয়ের কথা মনে পড়লো না? ছেলে ভালো, তবে অবস্থা মোটেই ভালো নয়। একতলা ভাড়া বাড়িতে থাকে, ছোট একটা কি কাজ টাজ করে, তাও টেম্পোরারি। একটা টিউশনি করে কোনো রকমে টেনে টুনে সংসারটা চালায়। তুমি জানলে কি করে? জানি। আগে তোমার পড়াশোনা করতে খুব অসুবিধা হতো, তাই না? তাই বলে এখন থেকে আবার সারা রাত জেগে পড়াশোনা করো না, তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে, বুঝলে? পিসিমার শরীরটা আসলে ভালো যাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে আলোটা আনালাম। সে কি, পিসিমার কি হয়েছে? এখন ঘুমোচ্ছেন? কেমন কথা, ঘর সন্ধ্যেবেলা কেউ ঘুমে? মা, সোনামা এসেছ? দেখো মা, আমার এই পাগল ছেলের কাণ্ড। কদিন ধরে আমার একটু সর্দি জ্বর হয়েছে, তাই বলে ছেলেটা আমার হ্যাঁ গাদা টাকা খরচ করে বাড়িতে লাইট নিয়ে এসেছে। আচ্ছা, তুমি আবার উঠে এলে কেন বলো তো? যাও গিয়ে ঘরে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, তুই কোথায় যাবি বলেছিলি না, তুই গেলি না? বলি তুমি যাবে? যাবো বাবা, যাবো, তোর কাঁধে চড়ে ড্যাং ড্যাং করে চলে যাব। কত বাড়তি বাজবে, তোর মা তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। তুই তুই মানুষ,
কষ্ট হচ্ছে না? এসো এসো এসো, আমি তোমাকে বারণ করলাম যে তুমি ওঠো না ওঠো না ওঠো না, তুমি তো কোনো কথা কিছুতেই শুনবে না। না শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি তোর বিয়ে দিয়ে যেতে পারলাম না বাবা। শোনো মা, আমার সোনা বাবা, আমার মেয়েটা আমার। বাপরে 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 বাপ, কি লক্ষ্যকাণ্ড বাঁধিয়ে বসে আছে? সারা ঘরে ঘরে ধোঁয়া ধোঁয়া তারপরে অন্ধকার করে ফেলেছে। আপনার লোক রাখতে পারে না? সরো দেখি সর। আমাকে তো আর যা ওই বাবারে, কি হলো? কি হলো? যাবো নাকি? দেখি 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 আরে বাবা, চল। হয়নি হয়নি, অনেক বাজে এক্ষুনি গিয়ে শুয়ে পড়ো, দেখি একটা কাণ্ড বাজালে ঠিক শুয়ে পড়ো, একটা শুয়ে পড়ো, লোক রাখতে বলছি না? কি হচ্ছে? ছাড়ো না, ছাড়ো না। এই, একটা মালা নেব। মালা? আমি একটা সিগারেট নিয়ে আসছি। এই নিন মালা, ধরুন। সুন্দর, তুমি? মালাটা ধরুন। মালা নিয়েছো? কি হয়েছে? আমার শরীরটা ভীষণ খারাপ করছে। শরীর খারাপ লাগছে? সে কি? ট্যাক্সি! এসো 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 এসো, ট্যাক্সি! কেন, কিছু দরকার ছিল? হ্যাঁ, মানে আমার ভীষণ দরকার। ওর বাড়িটা, মানে আপনি যদি দয়া করে একটু ঠিকানাটা দেন। দরকার? আচ্ছা দিচ্ছি। কাকে খুঁজছেন? সুন্দর, দেখেছি আমার প্রাণ সুরের বাঁধন
হয়েছে তোমার? চুপ করে আছো কেন? কথা বলো, কি হয়েছে তোমার? তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও। মুখ তোলো, আমার দিকে দেখো। এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, কি হয়েছে তোমার? অমন করছো কেন? কি হয়েছে তোমার? না না, আমাকে ছুঁয়ো না, তুমি চলে যাও। জল খাবে? জল খাবে? জল। এই নাও। আমি আর বাঁচবো না সোনা, তোমার দেখা পেলাম, তোমার হাতে জল পেলাম। এরূপ কদিন বাঁধিয়েছ? কি হলো, জবাব দিচ্ছ না যে? জেল থেকে বেরিয়ে। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার দেখিয়ে কি হবে? আমি আর বাঁচবো না, আর ডাক্তার দেখাবো? পয়সা কোথায়? অবস্থা তো দেখতেই পাচ্ছ। আমি এক্ষুনি আসছি। একটু জোরে। ইনি আপনার কে হন? না, মানে ও আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে। কুম্ভ রাশি, নরগণ, অঘ্রাণের 17 তারিখ, দিনটা একটু শুভ ছিল। আপনি ওই দিনই লগ্ন? গোধূলি লগ্ন, শনিবার আছে, আপনি ওই দিনই বিবাহের আয়োজন করতে পারেন। আচ্ছা, থাক থাক থাক। থাক আমার বাবা, থাক। ছাত্রী যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েই বিয়ে পাশ করলো, তা তুমি ওকে ম্যাট্রিক পড়িয়েছো না ম্যাট্রিমোনিয়াল পড়িয়েছো? বসো, বসো, বসো বসো বসো। তাহলে ঠাকুর মশাই, আপনি বলছেন 17ই অঘ্রাণ শনিবার একটা শুভ দিন আছে? অত্যন্ত শুভ। অজয় ভাই, তাহলে 17ই তারিখ বিয়ের দিন ধার্য করা যাক, কি বলো? আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন তাই হবে। তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার অনুরোধ, এই বিয়েতে আপনারা বেশি খরচের মধ্যে যাবেন না। মা, আমরা ছাড়া ওর আছেই বা কে? আহা, বাপ মামরা মেয়েটা নমো নমো করে ওর বিয়েটা দিলে লোকে বা কি বলবে বাবা? তাহলে আমার আর কিছু বলবার নেই, আপনারা যা ভালো বোঝেন তাই করবেন। না না, তোমার ইচ্ছা অনিচ্ছার তো একটা মূল্য দিতে হবে। লোকে যা বলে বলুক, তোমার বিরুদ্ধে আমরা যাব না। মাথার উপর যিনি আছেন তিনি বিচার করবেন। তোমার অভিভাবক বলে তো কেউ নেই, সব ঝামেলা তোমাকেই পোয়াতে হবে। শোনো বাবা, বিয়েতে নমস্কারী শাড়ি দিতে হয়, জানো তো? তা তোমার হলো
তিন দিদি শাশুড়ি, আমার দুই ননদ, 5, আর বেলগেছি আর দুই মাসি শাশুড়ি, 7, আর লতা হচ্ছে মানে মাসি, 8, আর নারায়ণের একখানা শাড়ি, শাড়ি নয় ধুতি, মা লক্ষ্মীর একখানা শাড়ি, এই হলো 9, চুনির মার একখানা শাড়ি, এই হলো 10, 10খানা শাড়ি দিও। আমায় কিন্তু ধরিনি। তোমার কত খরচ, সামনে কত দায়িত্ব, তাই তোমাকে ধরনি, তা তোমার একখানা শাড়ির জন্য কি আটকাবে নাকি? 10খানা যখন হতে পারলো, তখন তোমার একখানা গরদের শাড়ি হবে। কি বলো অজয় ভাই? সে হবে কোন? ও সীমা বলছিল কি যেন একটা শাড়ি, হ্যাঁ দীপা কটন প্রিন্টের শাড়ি দিতে হবে। তুমি গোষ্ঠকে চিঠি লিখে দাও, ওরা যেন সবাই আসে। ঠিক আছে ঠিক আছে, তোমার সেসব কিছু ভাবতে হবে না, আমি গোষ্ঠকে চিঠিও দেবো এখন। আমি বলছিলাম আশীর্বাদের কাজটা সামনের সপ্তাহের মধ্যে সেরে ফেলা ভালো। কি বলেন ঠাকুর মশাই? জল খান জল খান, কলহ নয়, কলহ কালো হরণম। ঠিক আছে ঠিক আছে। আগে পিতা পরে মিষ্ট, আগে কলা কলহান্তরিতা, ওই যে শুনুন, হ্যাঁ? চিঠি মাসি দিতে বললো। মাসি মানে সীমা? হ্যাঁ। ও, আমি কয়েকটা টাকা নিলাম। শোনো, কি হয়েছে তোমার? জানি না কি হয়েছে আমার, আমি জানি না। আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। কি হয়েছে তোমার? সময় হলে সব বলবো তোমায়। আমার সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি মনে হয় পাগল হয়ে যাবো, আমি মনে হয় পাগল হয়ে যাবো। শ্রদ্ধাস্পদে শুরু, আপনাকে শ্রদ্ধা করি তাই এই চিঠি লিখছি। আশা করি অপরাধ নেবেন না। স্বর্ণকে ভালোবাসি, আমার মনে হয় এই বিয়েতেও সুখী হতে পারবে না। বাবলুদা কোথায় গেছে জানেন? কেন হঠাৎ চলে গেল জানেন? ইতি সীমা। এ কি শিশি ভর্তি ওষুধ, এক দাগও খাওনি? আচ্ছা, আমি কি মাথা ফুটে মরবো নাকি? হ্যাঁ, নাও ধরো, খেয়ে নাও। কি হবে কতগুলো ওষুধ গেলে? সুন্দর, আমার কথাটা শোনো, তুমি ভালো হয়ে উঠবে। আমরা গ্রামে যাব, মাছ ধরবো, বুলবুলির কানে বাহাদুর শাহ সিংহাসন ছেড়ে দেবে। গ্রামে যাবো, মাছ ধরবো?
কি হলো সুন্দর? কি হলো সুন্দর? সুন্দর সুন্দর চলো ওখানে বসবে, চলো বসো। কি হলো, কি কষ্ট হচ্ছে খুব? সুন্দর সুন্দর। বাহ, অজয় তুমি? তা ইনি কে? চিনলাম না তো, পরিচয় করিয়ে দেবেন? অজয় কে কার পরিচয় দেবে? তোমার পরিচয়টাই তো এখনো পর্যন্ত পেলাম না। বাবলু কোথায় গেছে জানো? চলে গেল কেন? কি হলো, উত্তর দিচ্ছ না যে? বাকি আছে বুঝি নকুল আর সহদেব, তাই না? অজয় শোনো, আমি তোমাকে সব বলছি। তোমার ওই যত প্রিয়ের ফাঁদে আর নয়। জানো, আমার আমার সেই চাকরিটা হয়ে গেছে। তোমায় কিছু বলিনি, ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব ফুলসজ্জার রাতে। কত আশা ছিল, আমি আর সেই মুখ রব শুধু স্বপ্নের ভেতর। দুঃস্বপ্ন। চলি, আমি কালই দিল্লি চলে যাব। এখানে আর নয়, দক্ষিণেশ্বর, কলেজ স্ট্রিট, বেলুর মঠ, তোমার স্মৃতি প্রতি পদে। তোমায় ভালোবেসেছিলাম। জল। দিদি গো, ঘর অন্ধকার কেন? হ্যাঁ? কি? কি চুনি না? তুমি? ঘর অন্ধকার কেন? দিদিমণি কি হয়েছে? দিদিমণি যা, আলোটা জ্বালো। হ্যালো, হ্যাঁ যা। সুন্দর সুন্দর,
সুন্দর, এ কি? হ্যাঁ? সুন্দর, কথা বলছি না কেন? চুড়িগুলো একটু দেখো তো। সুন্দর, এ কি? চুড়িগুলো সুন্দর, সুন্দর, তুমিও চলে গেলে। দিদিমণি, দিদিমণি, তুমি কেঁদো না দিদিমণি। দিদিমণি, তোমার যদি এত আলো অন্ধকারকে মুছে ফেলো, তবে সেই আলোতে কেন তুমি চলে মরো না? অন্ধকারকে দুনিয়াতে না, অন্ধকারকে দুনিয়াতে না, অন্ধকারকে দুনিয়াতে না। প্রসাদ, জেঠুমনি, নিন প্রসাদ নিন। এই পুজো কি রোজই হয়? হ্যাঁ, বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার। হ্যাঁ দাদা, হ্যাঁ, শ্রী, আমার বন্ধু দেবাংশু মিত্র, ওকেও প্রসাদ দে। নিন। হুজুর, আমার মেয়েকে বাঁচান হুজুর, হুজুর আমার লক্ষ্মী बिटिया বাঁচান, বাঁচান হুজুর। हे कृष्ण भगवान, हे कृष्ण भगवान, আমার লক্ষ্মী बिटिया রক্ষা করো, কৃষ্ণ ভগবান রক্ষা করো। মাঝি, ও মাঝি, আমার মেয়ে মরে যাবে মাঝি, আমার বিটিয়াকে বাঁচান মাঝি, আমার বিটিয়াকে বাঁচান। বাবুরাম, বাবুরাম, কি হয়েছে? কি কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে রে? কে চেঁচাচ্ছ অমন করে? আমাদের জমাদার বাবুরাম ঠাকুমা কাঁদছে, জানি না কি হয়েছে। আমাকে একটু নিয়ে চল তো। बाबूजी, আমার लक्ष्मी को बचा लो बाबूजी, ওর শাস ওকে রোজ পিটতো। আমার জামাই भी রাত্রে নেশা করে এসে রোজ পিটতো, রোজ মারতো। আবার একটা নোংরা আওড়াতকে ঘরে এনেছে। বাবুরাম, তুই থামবি? আপনার পায়ে পড়ি। আরে আরে বাবুরাম, কি করছিস? কি দাদা পুজোর কাপড় পরে আছে, তুই ছুঁয়ে দিলি? আমাকে মাফ করে দিন বড় বাবু, लेकिन ও মেরে বিটিয়া লক্ষ্মী রান্নাঘরের দরওয়াজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢালছে, বলছে কি আগুন লাগিয়ে মরবে, কারো কথা শুনছে না। ওকে বাঁচিয়ে দিন বড় বাবু। বলছো কি বাবুরাম? দরজা ভেঙে ফেলোনি কেন? চলো আমার সঙ্গে। শ্রীরাধা, তুই কোথায় যাচ্ছিস? বাবুরামের মেয়ে আত্মহত্যা করছে জেঠুমনি, সে মরে যাবে। তা বলে তুই ম্যাথরের বাড়িতে যাবি? হ্যাঁ শোন, ওগুলো পুলিশের কাজ, ওতে অনেক ঝামেলা। তাছাড়া চৌধুরী বাড়ির আব্রু আছে, ঐতিহ্য আছে। যে ঐতিহ্য আব্রু মানুষের প্রাণ বাঁচাতে পারে না, সেই ঐতিহ্য আব্রু আঁকড়ে আমি বাঁচতে চাই না জেঠুমনি। আর পুলিশ, তাদের ভরসায় থাকলে খানিকক্ষণ পরে লক্ষ্মীর দেহটাকে শ্মশানে নিয়ে যেতে হবে। চলো বাবুরাম, আসি দিদু ভাই। কি পাগলামি করছিস? পাগলামি কেন বলছিস? ও তো ঠিকই করছে। তোরা রাধা মাধবের মন্দিরে দাঁড়িয়ে জাত পাত ধর্ম অধর্ম নিয়ে কথা বলছিস, লজ্জা করছে না তোদের? যা তোমার শ্রী, যা ওই বাবুরামের মেয়েটাকে বাঁচাতে পারিস কিনা দেখ। চলুন, আমি যাচ্ছি আপনার সঙ্গে। চলেন্দ্র।
মা, তোমার আশকারাতেই কিন্তু শ্রীরাধা দিন দিন অবাধ্য হয়ে উঠছে। এরপর কিন্তু ওকে সামলানো মুশকিল হবে মা। সাবধানে চলুন, বাবুরাম, খুব সাবধানে। হাসপাতালে নিয়ে যান। তাহলে চলুন, আর দেরি করবেন না। সরে যান। আপনি আমার অনেক উপকার করলেন দিদি। কেঁদো না বাবুরাম, ভগবান আপনার মঙ্গল কেঁদো না। করবেন। দেখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবুরাম, দেখো। তোমার মেয়ে ভালো আছে? খুব জোর মুখটা বেঁচে গেছে। ওকে এখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আর কোনো চিন্তা নেই। আপনার মেহেরবানি সাহেব। ইন্দ্র কোথায়? বাড়িতে একটা ফোন করতে গেছে। দেখো না বাবুরাম, দাদা কোথায় গেল? জরুর। আমি এক্ষুনি আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই লক্ষ্মীকে এত তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা গেল। না না, ধন্যবাদ জানাবার কিছু নেই। মানুষ হিসেবে এটা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তবে বাড়ির লোকেদের অমতে এই কাজটা করে আপনি কিন্তু অনেক বেশি সাহসের পরিচয় দিলেন। সাহসটা আমার চিরদিনই একটু বেশি। দেখবেন, সেটা কিন্তু বাড়তে বাড়তে আবার দুঃসাহসের পর্যায়ে না পৌঁছে যায়, তাহলে কিন্তু আবার বিপদও ডেকে আনতে পারে। মেয়েদের বিপদ বলতে তো একটাই, আর সেটা এড়াবার ক্ষমতা আমার আছে। থাকলেই ভালো। আসলে মেয়েদের জীবনে বিপদ তো মন্ত্রীর গাড়ির মতো সাইরেন বাজিয়ে আসে না। বিপদ আসে নিঃশব্দে, চুপি চুপি, কেউটে সাপের মতো। আপনি বোঝার আগেই কিন্তু ছোবল মারবে। নিজের অজান্তে কিন্তু বলেই ফেললেন, মেয়েদের জীবনে যারা বিপদকে বয়ে আনে সেই পুরুষরা তো আসে নিঃশব্দে, চুপি চুপি, কেউটে সাপের মতো। ও, তাই বোধহয় আপনি এত সাবধানী। তাই সারাক্ষণ নিজের চারপাশে একটা লক্ষণ রেখা টেনে রাখেন, যাতে কোনো সাপ আপনার কাছাকাছি না আসতে পারে। কিন্তু ম্যাডাম, তাতে কিন্তু আপনি ঠকবেন। হঠাৎ দেখবেন ছদ্মবেশে কোনো রাবণ এসে ভিক্ষে চাওয়ার অজুহাতে আপনাকে লক্ষণ রেখার বাইরে টেনে আনবে। তাই বলছিলাম, সবসময় সাপের ভয় জীবন কাটিয়ে নিজের জীবনটাকে অভিশাপে ভরে দেবেন না। আসুন, খেলুন, আনন্দ হয়েই করুন, দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সাপ ছবল মারে ভয়, সিংহ শিকার করে খিদের জ্বালায়, কিন্তু ফুল তার গন্ধ ছড়ায় নিজের খেয়ালে খুশিতে। সেই গন্ধে বিভোর হয়ে কোনো মৌমাছি যদি মধু খেতে আসে তো আসুক না, তাই বলে কি ফুল তার গন্ধ বেরোনো বন্ধ করবে? আপনি কি কবি, কবিতা লেখেন? না না, ও ডাক্তার, সার্জারি করে। তোকে বলতেই ভুলে গেছিলাম। দেবাংশু মিত্র এমবিবিএস পাশ করার পর মেডিকেল কলেজে আছে। ওর বাবা হচ্ছেন ডিআইজি অফ পুলিশ শ্রী সোমনাথ মিত্র। আর দেব, শ্রীরাধা হচ্ছে আমার খুড়তুতো বোন, বিএসসি পড়ছে, ফাইনাল ইয়ার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। 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 আসুন। কিন্তু লক্ষ্মীর স্বামী থানা এখন তো অন্য কথা বলছে। বলছে বাবুরাম ওর মেয়েকে শ্বশুর বাড়ি থেকে জোর করে নিয়ে এসছে। কেন, কিসের জন্য? দেখুন, কোনো গরিব মানুষ মেয়ের বিয়ে দেয় দায়মুক্ত হবে বলে, সে কেন আবার সেই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে জোর করে নিয়ে আসবে? মেয়ের থাকা খাওয়ার খরচা নেই, সেই খরচা কি বাবুরাম সাত করে নিজের ঘরে নেবে? আপনি ঠিক বলিয়েছেন দিদি। আমার বেটি লক্ষ্মীকে ওর স্বামী শিবরতন আর ওর মা রোজ পিটতো। এই তুই চুপ কর। ওর ওপর হমিতমি করছেন কেন? যা ফয়সালা হবার কোর্টেই হবে। আমি এবং ডক্টর দেবাংশু মিত্র বাবুরামকে বলে দিয়েছি, বাবুরাম যেন শিবরতনের বিরুদ্ধে কোর্টে কেস করে, মেয়ের বিবাহ বিচ্ছেদ চায় এবং খোরপোশের দাবিও করে। কোর্টে গেলে তো নানান কথা উঠবে, তোকে নিয়েও টানাটানি করবে। তাই বলছিলাম, শিবরতন যখন চাইছে, বাবুরাম যেন কেসটা না করে, তাহলে খোরপোশের টাকাটাও দিতে হবে না। আচ্ছা বলুন তো, এই অশিক্ষিত লোকটার মাথায় এসব আইনি বুদ্ধি এলো কি করে? নিশ্চয়ই কেউ ওকে বুঝিয়েছে, তাই না? কে সে? যে শিবরতনের কাছ থেকে টাকাটা খেয়েছে। স্যার, এবার নিশ্চয়ই জিজ্ঞেস করবেন না টাকাটা কে খেয়েছে। হুজুর আমাকে মাফ করিয়ে দেন হুজুর। থানাতে নিয়ে গিয়ে দারোগা সাহেব আমাকে এমন মারলো কি আমি সব সত্যি কথাটা বলে দিলাম। হুজুর, সব দোষ আমার আছে। কেসটা চাপা দেবার জন্য টাকাটা আপনাকে দিয়েছিলাম, টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। বিমল বাবু স্যার, এরপর আপনার বিচার ডিআইজি সাহেবই করবেন। এই, একে নিয়ে যান, চলুন। থ্যাংক ইউ ডক্টর মিত্র। আমাকে ধন্যবাদ না জানিয়ে আপনি শ্রীরাধা দেবীকেই জানান, কারণ ওনার সৎ সাহসের জন্যই আমি বাবাকে বলেছিলাম যে আপনাকে ফোন করে সঠিক ইনভেস্টিগেশনটা করাতে। থ্যাংক ইউ ম্যাডাম, আসি। আসুন।
তারপর তারপর আবার কি, বিমল বাবুর বদমাইশি ফাঁস হয়ে গেল। অবশ্য সব কৃতিত্বই এনার। না না, আমার ক্ষেত্রে তো কিছুই নেই। আসলে আমার বাবা ডিআইজি, তাই ব্যাপারটা সহজে মিটে গেল। না হলে এ নিয়ে অনেক জল ঘোলা হতো। এখানে কেউ শরৎ বাজান নাকি? ওটা ঘর সাজাবার জন্য ওখানে রাখা হয়েছে। তার জন্য আপনার মতন সুন্দরী তো যথেষ্ট। শরদের কি প্রয়োজন ছিল? খিরে, মনের মতো জবাব পেলি তো? এটা কে বাজান ঠাকুমা? ওই যে ওই সামনের দেয়ালটা দেখো, ওই ফ্রেমের মধ্যে যে ভদ্রলোক আটকে আছেন, আমাদের বিয়ের পর আমাকে খুশি করার জন্য উনি মাঝে মাঝে শরৎ বাজিয়ে শোনাতেন। আমিও বাজাই মাঝে মাঝে, কিন্তু অন্যকে খুশি করার জন্য নয়। কারণ সেরকম কেউ এখনো আসেনি আমার জীবনে। তাহলে বাজান কেন? বাজাই কেন? নিজেকে খুশি করার জন্য। বাজাতে ভালো লাগে তাই বাজাই। তাহলে একটু বাজাও না বাবা। বহুদিন ওটা চুপ করে আছে। হ্যাঁ, অন্তত ওর ওপর জমে থাকা ধুলোটা পরিষ্কার হয়ে যাবে না দিদু? ধুলো ঝাড়ার লোকে যখন এই বাড়িতে এতই অভাব, তখন আর এটা রেখেই বা কি লাভ বলুন? অবহেলায় পড়ে থেকে থেকে এটাও একদিন ধুলোয় মিশে যাবে। মাঝে মাঝে বাজাবেন, দেখবেন নিজের মনের উপর জমে থাকা ধুলোও পরিষ্কার হয়ে যাবে। খুব দামি কথা বলেছ, খুব দামি কথা। কি রে, পারবি এর জবাব দিতে? জানো দেবাংশু, শ্রী বলছিল তুমি খুব সুন্দর কথা বলো। এখন বুঝতে পারছি ভুল বলেনি। ইস, আগে বলবেন তো। শুধু শুধু ওনাকে এতগুলো কথা শোনাচ্ছি। কথা না শুনিয়ে দয়া করে এবার একটু শরৎ শোনাবেন কি? আপনার আর কি কি গুণ আছে বলুন তো? একদিকে ডাক্তার, তার উপর ব্যাডমিন্টন খেলতে পারেন, শরৎ বাজান। কেন? যে রাঁধে সে কি চুল বাঁধে না? হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু পারি না ম্যাডাম, মিথ্যে কথা বলতে। তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা, আমাদের তোমার কেমন লাগছে? দারুণ ভালো ঠাকুমা। আসলে আমাদের সংসারটা খুব ছোট। বাবা আর আমি, কোনো ভাই বোনও নেই। তাই আপনাদের এখানে এসে এত লোকজনের মাঝে খুব ভালো লাগছে। আর আপনার মা? গত বছর মারা গেছেন ক্যান্সারে। ও, এখন মনে হচ্ছে যদি আরো আগে ইন্দ্রর সঙ্গে আলাপ হতো, আরো আগে যদি আপনাদের বাড়িতে আসতে পারতাম, তাহলে কত ভালো হতো। এখনো কিছু বেশি দেরি হয়নি। এসো না মাঝে মাঝে, তোমারও ভালো লাগবে, আর আমাকে শরৎ শোনালে আমারও ভালো লাগবে। আর তার সঙ্গে শ্রীর আর তোমার কথা কাটাকাটির খেলা চলবে। আপাতত তা সম্ভব নয় ঠাকুমা। কেন? ও তো আগামী পরশু লন্ডন চলে যাচ্ছে। তারপর ফিরবে কি ফিরবে না সেটা ওই জানে। না না, ফিরবো তো নিশ্চয়ই, ফিরতেই হবে। কারণ মাকে দিয়ে একটা কথা আমাকে রাখতেই হবে। কি কথা? মা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে তার পছন্দ করা তার বান্ধবীর এক মেয়েকে আমায় বিয়ে করতে হবে। শ্রীরাধার সঙ্গে পড়ে, একই কলেজে, একই ইয়ারের ছাত্রী। নাম বলে হয়তো উনি চিনবেন, তৃষা। হাই শ্রীরাধা, কংগ্রাচুলেশন। কিসের জন্য? তোর হবু বরের সঙ্গে আলাপ হলো। দেবাংশুর সঙ্গে? কোথায়? আমাদের বাড়িতে, আমার জ্যাঠুতো দাদার বন্ধু। কেমন দেখলি? দারুণ। তোর সঙ্গে ওকে মানাবেও দারুণ। কিন্তু আমি মনে হয় ওর খুব একটা পছন্দের নয়, জানিস? নেহাতি মায়ের কথা রাখতে এ কথা বলছিস কেন? দেখ না, যবে থেকে আলাপ হয়েছে কতবার বলেছি চলো কোথাও বেরিয়ে আসি, সিনেমায় যাই, গ্রাহ্যই করে না। এমনকি এফএসসিএস করতে যাচ্ছে লন্ডনে। মা বাবার ইচ্ছে ছিল বিয়েটা করে সঙ্গে নিয়ে যাক, রাজি হলো না। কেন? তাতে নাকি ওর পড়াশোনার ক্ষতি হবে। এনিওয়ে, ক্লাস আছে, চল যাই। দেবাংশু আমার জন্য পাত্রের সন্ধান দিয়েছে? তার মানে তোমার মতো দেবাংশু চাইছে আমি বিয়ে করি? ভালোই হলো, তাহলে তোমার দলেও আরেকজনকে পেলে। বস। ভালোই তো, তোর যে ভালো চাইবে
সে তো আমার দলে আসবেই। শোন দিদি ভাই, যেমন তেমন পাত্র নয়। ছেলেটির নাম হচ্ছে সুজন দত্ত। বিদেশেই পড়াশুনো করেছে, আমেরিকায় বহু বছর ছিল, এখন বম্বেতে মস্ত বড় কোম্পানিতে একটা বিরাট চাকরি করছে। ছেলেটির বাবা ছিলেন রেলওয়ে কন্ট্রাক্টর, বম্বেতেই বাড়ি ঘর তোর। বছর দুয়েক হলো মারা গেছেন। ছেলেটির মা আছেন, একটি বোন, তারও বম্বেতেই বিয়ে হয়েছে। কিছুদিন আগে কোম্পানির কি একটা কাজে সুজন দত্ত লন্ডন গিয়েছিল, সেখানেই দেবাংশুর সঙ্গে আলাপ হয়। এবং সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে কলকাতায় একটি অসহায় হতভাগা আইবুড়ো মেয়ে পড়ে রয়েছে, তাই তার হয়ে ঘটকালি করে তাকে উদ্ধার করি। একদিন শরদের ধুলো পরিষ্কার করেছিল, এবার বোধহয় নিজের মনের ওপর জমে থাকা ধুলোটাকেও পরিষ্কার করে দিল। অমন করে বলছিস কেন? আর চিঠি লিখে জানিয়েছে তোর যদি মত থাকে আমরা যেন সুজনের সঙ্গে তোর বিয়ে দিই। এই দেখ, এই ছবি। ছবি দেখে কি করবো দিদু? দেবাংশু নিশ্চয়ই সবকিছু দেখে শুনি আমার ভালো মন্দ বুঝেই ঘটকালি করেছে। সে তো নিশ্চয়ই, ও তো তোর ভালোই চায়। আর চিঠির শেষে কি লিখেছে জানিস? কি লিখেছে, শ্রীরাধার সঙ্গে সুজনের বিয়ে হলে আমি খুব খুশি হব। বেশ, তোমার খুশির জন্যে আর দেবাংশুর খুশির জন্যে আমি সুজন দত্তকে বিয়ে করব। সত্যি? সত্যি। শ্রীরাধা, একে তো তুমি চেনো, জানো তো এই হচ্ছে আমাদের বিয়ের আসল ঘটক। হ্যাঁ জানি, ওর মতো পরোপকারী মানুষ খুব কমই দেখা যায়। যাক, স্বীকার করছো তাহলে? অভিনন্দন, তোমার বিবাহিত জীবন সুখের হোক এই কামনাই করি। থ্যাংক ইউ। এলেনি যখন, বিয়েতে এলেন না কেন? কারণ কন্যাপক্ষ তরফ থেকে আমাকে তো কেউ নেমন্তন্ন করেনি, বরপক্ষ থেকে করেছে, তাই চলে এসেছি। কারণ কন্যাপক্ষ ভাবতে পারেনি যে এত দূর থেকে এত খরচা করে আপনি আসতে পারেন। একবার ডেকেই দেখতে, তারপর কথাটা বলতে। রাইট। এবার জবাব দাও, কি জবাব দেবে? এই শোন, তোরা কথা বল, আমি একটু ওদের অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ, আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম, খুশি তো? নিশ্চয়ই। তুমি আমার কথা রেখেছো, আমি খুশি হব না? और जिंदाल साहब, आप लोग एंजॉय कर रहे हैं ना? সোজা লন্ডন থেকে না ভায়া কলকাতা? সোজা লন্ডন থেকে। তাহলে নিশ্চয়ই ফেরবার পথে কলকাতা হয়ে ফিরবেন। দেখি, বলতে পারছি না। সে কি, লন্ডন থেকে বম্বে এলেন আর কলকাতা এত কাছে যাবেন না? কি আর করি বলো, লন্ডন থেকে বম্বের দূরত্বটা অত বেশি মনে হয় না, কিন্তু বম্বে থেকে কলকাতার দূরত্বটা অনেক বেশি মনে হয়। এটা মনের ব্যাপার। उधर क्या देख रहा है? हाँ जी। আপনার মনটা অদ্ভুত, কি যে আপনি চান নিজেই জানেন না। যাই হোক, কলকাতা একবার যাবেন, তৃষা খুশি হবে। তুমি খুশি হবে তো? নিশ্চয়ই। তাহলে যাব। আমার খুশির জন্য তুমি বিয়ে করলে, আর তোমার খুশির জন্য আমি কলকাতা যাব না? এখানে দাঁড়িয়ে কেন? তোমার দিদি আমাকে সাজাতে সাজাতে বললেন এখানে আসাই হয়েছে নাকি হোটেলে ফুলসজ্জা করার জন্য। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আমাকে আগে জানানো হয়নি কেন? জানলে কি করতে, আসতে না? না, তা নয়, কিন্তু জানতাম তো কেন আমি এখানে এলাম। এখন তো জেনে গেছে, অতএব কয়েকটা মন্ত্র একসঙ্গে আওড়ালেই কেউ কারো সম্পত্তি হয়ে যায় না। তাহলে কি করে সম্পত্তি হয়? প্রথমত, মেয়েরা কোনোভাবেই পুরুষের সম্পত্তি হয় না। এখানে একা একা বসে সমুদ্র দেখছি।
এর আগে দেখোনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বের নয়। তফাৎ আছে কিছু? অনেক। কিসে, জলের না ঢেউয়ের? দেখার কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার। আচ্ছা, চলে রে সুজন। ওকে, আসি মাসিমা। আচ্ছা, আরে থাক থাক, ওসব প্রণাম টনাম আমার একদম ভালো লাগে না। তা তুমি সোজা লন্ডনে ফিরে যাচ্ছ না ভাই ক্যালকাটা? না, প্রথমে ভেবেছিলাম সোজা লন্ডনেই ফিরবো, কিন্তু এখন ভাবছি যে কলকাতা হয়ে যাব, কারণ শ্রীরাধা ঠাকুমার সঙ্গে দেখা করে ঘটকালিটা তো আদায় করতে হয়। অবশ্য ঘটক বিদায়টা সুজন আর শ্রীরাধারই দেওয়া উচিত। দেব, সময়টা আসুক। আগে দেখি তুই আমাকে যা দিলি সেটা কতটা দামি, দেখি শ্রীরাধাকে পাওয়াটা আমার সৌভাগ্য কিনা। বেশ, যাচাই করে দেখ। বাই, চলি শ্রীরাধা। চল, আমি তোকে এগিয়ে দিই। কি বলছিস কি? দিদু, দিদু চেয়ার থেকে পড়ে গেছে, হার্টের প্রবলেম দেখা দিয়েছে, আমাকে আমাকে দেখতে চাইছে। আমি আমি নিশ্চয়ই আসছি, আজকের প্লেনেই আসছি। কি দিদু, দিদু তুমি এই অসুস্থ শরীর নিয়ে আবার উঠে এলে কেন? আমাকে ডেকে পাঠালেই তো পারতে। তোকে একটা কথা বলতে এলাম মা। হ্যাঁ বলো। আমাদের জীবনটা হলো একটা পথ চলা, সেই চলার পথে হিসেব নিকেশ করিস না। পথের শেষে শেষ ঠিকানায় পৌঁছে দেখবি যা পাবি তাতেই তোর মন ভরে যাবে। ঈশ্বর করুণাময়, শেষ পাতে দই মিষ্টি তিনি নিশ্চয়ই দেবেন। আমি আসি মা, আমি আসি, আশীর্বাদ করি, ভালো থাকিস। আমি চাই। চলো, আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো। আমার ঘর বদল হয়ে গেছে, সেখানে আমাকে একাই যেতে হবে। তাড়াতাড়ি। কি হয়েছে? তোর দিদু একটু আগে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তোর ঠাকুমা মারা গেছেন। আয়ো ঘরে। রাঙা মামি, এসো 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 এসো। কিরে তৈরি? অলমোস্ট। আজ তো রাহুলকে কোথায় আসতে বলেছিস? পারসোভা বিচে। বলেছি তো 5টা আসতে, এখন তো 4টে বাজে। হ্যাঁ, অবশ্য স্টুপিডটা তো দেরি করবেই। চুপ, ওভাবে বলে না। সরি, চলো এখন সময় আছে, বসি। জানিস তিতলি, এবার কলকাতায় যাবার সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। কি গো? আমাদের সেই কলকাতার বিখ্যাত চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদার, উনি প্লেনে আমার পাশে বসেছিলেন। কথায় কথায় ওনার সঙ্গে আলাপ হলো। উনি বললেন উনি বম্বে এসেছিলেন ওনার আগামী ছবি শেষ ঠিকানায় অভিনয়ের জন্য বম্বের এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন উনি তা দিতে পারলেন না। তারপর হঠাৎ আমাকে বললেন, আপনি অভিনয় করবেন আমার শেষ ঠিকানায়? রিয়েলি? তারপর তার নিজের একটা লাল ভিজিটিং কার্ড আমাকে দিয়ে বললেন, এটা রেখে দিন, একদিন নিশ্চয়ই কাজে আসবে। চিপ ফেলে রাখলাম। আশা করি হতাশ হব না, কারণ আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। ওয়াও,
নিজের ওপর কি বিশ্বাস। দারুণ কথা বলেন তো সমব্রত মজুমদার। সেই জন্যই তো এত বড় ফিল্ম ডিরেক্টর। চল যাওয়া যাক। রাহুল, হ্যাঁ। আমার রাঙা মামি। हेलो হ্যালো। सुनेছি आपका ठाकुमा का डेथ हो गया, খুব দুঃখের। आई एम वेरी सॉरी अबाउट इट। আচ্ছা, তুমি চণ্ডীগড় গিয়েছিলে শুনেছিলাম, বাবা মার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ মামি, আমার বাবা মা বলেছেন যে তিতলির বাবা মা যদি রাজি হয় তাহলে শাদিটা খুব ধুমধাম করে হবে, আর যদি রাজি না হয় তাহলে আমার কিছু করার নেই। আমার বাবা মা রাজি এনি ডে। তুই কথা বলেছিলি বাড়িতে? একবার নয়, অনেকবার, বাট দে সেড নো। क्योंकि আমরা টায়ারের ব্যবসা করি, আমরা লরিওয়ালা তো। আরে না না না, সেটা কোনো ব্যাপার নয়। তুমি তো একটা বড় কোম্পানিতে ভালো কাজ করছো, আফটার অল ভালো চাকরি, ফিউচার আছে। কিন্তু তার আগে রাঙা মামা যে নিজের ফিউচারের কথা ভাবছে। রাঙা মামি তার মানে? রাঙা মামার বস মিস্টার মালহোত্রার ছেলে পরেশের সঙ্গে রাঙা মামা আমার বিয়ে দিতে চান। আমার বাবা মাই তাই চান, কারণ এই বিয়েটা হলে ওনাদের সাথে আমাদের আত্মীয়তা হয়ে যাবে, আর তারপর আস্তে আস্তে আমার বাবা আর রাঙা মামা মিস্টার মালহোত্রার কোম্পানি পার্টনার হয়ে যাবে। এবার বুঝতে পারছো কেন রাহুল ওদের পছন্দ নয়? দেখো শ্রীরাধা, প্রীতি আর বিষ্ণু যদি রাহুলের সঙ্গে তিতলির বিয়ে দিতে না চায়, তাহলে তা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। এটা ওদের ব্যাপার, তিতলি ওদের মেয়ে, ওরা যা ইচ্ছে তাই করবে। কিন্তু মা, রাহুলের সঙ্গে তিতলির বিয়ে হলে তিতলি সুখী হবে। গ্যারান্টি আছে? তুমি চেনো রাহুলকে? একটা টায়ার আলার ছেলে। আমি বুঝতে পারি না মাম, তিতলি কেন শ্রীকে এসব কথা বলে। কে জানে। শোনো শ্রী, ওদের কথা না ভেবে এবার একটু নিজের কথা ভাবো। সারাদিন বাড়িতে বসে না থেকে একটু কোনো কাজকর্ম করো না। কিন্তু মা তো বলেছেন বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকতে, মতি লক্ষ্মণের উপর নজর রাখতে। তুমি সব কথার বড্ড বাঁকা মনে করো শ্রীরাধা, আমি সেভাবে বলিনি। আর আজই সুজন বলল ওদের কোম্পানির বসের যে পেয়েছিল কোয়েল বলে একটি মেয়ে, সে চাকরি ছেড়ে দিয়েছে। তাই তুমি টাইম পাস করার জন্য যদি সেই চাকরিটা করতে চাও, করতে পারো, মাইনেও ভালো। তুমি নিজের ইচ্ছে মতো নিজের জন্য এটা ওটা কিনতে পারবে। কিন্তু কোয়েল চাকরি ছেড়ে দিল কেন? সেটা আমি কি করে জানবো? দ্যাটস হার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি তো বিয়ের কাজ কিছুই জানি না। আরে বাবা, সেসব আমি তোমাকে শিখিয়ে দেবো, আর আমিও তো ওইখানেই থাকবো। বসও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কারণ তুমি আমার স্ত্রী। ইয়া, মিস্টার মালহোত্রা ইজ এ ভেরি নাইস পারসন। মিস্টার মালহোত্রার ছেলের নামই তো পরেশ মালহোত্রা, তাই না? তুমি ওর নামটা জানলে কি করে? তিতলি বলছিল পরেশের সঙ্গেই নাকি তিতলির বিয়ে দিতে চাও তোমরা। মিস্টার মালহোত্রা আমাদের আত্মীয় হয়ে গেলে খুব ভালো হয়, তাই না? দেখেছো কিরকম বাজে ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাও। আরে বাবা, কাজটা করবে কিনা সেটা বলো, নইলে অন্য মেয়ে দেখবো। প্রথমেই কোম্পানি আমাদের মোটা টাকা অ্যাডভান্স দেয়, তারপর কিছুদিন কাজ করার পর আপনার হাজবেন্ড মিস্টার দত্ত আমাদের নানান কোম্পানিতে পাঠান, সেখানকার এক্সিকিউটিভ অফিসারদের সাথে বন্ধুত্ব করে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোটেশন নিয়ে আসার জন্য। তারপর দেশ বিদেশে ব্রাঞ্চ অফিস থেকে সব অফিসাররা আসেন, তাদের কোম্পানি দিতে হয়, তাদের সঙ্গে খান্ডালা মহাবালেশ্বর বেড়াতে যেতে হয়, পার্টি থাকলে ডান্স করতে হয়, না বলি তখন বলা হয় আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দাও। কিন্তু তখন সবার পক্ষে সম্ভব হয় না অতগুলো টাকা দু একদিনের মধ্যে ফেরত দেওয়া। তখন 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 আর কি, কেউ কেউ সারেন্ডার করে, আর না হলে তখন গয়নাগাটি বিক্রি করে টাকাটা ফেরত দিয়ে দেয় কোনো রকমে। তুমি কি করলে? আমি আমাদের এই ফ্ল্যাটটা বন্ধক রেখে কোম্পানির টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা কোয়েল, তোমাকে মিস্টার সুজন দত্ত কত টাকা অ্যাডভান্স দিয়েছিল? 25,000। মতি, মা কোথায়? মতি, কি ব্যাপার, মাকে খুঁজছো কেন? এই ব্লাউজগুলো উনি আমার জন্য বানিয়েছেন, পুরো পিঠ খোলা।
এগুলো পরে আমি নাকি তোমার অফিসে যাব, তোমার বসের বিয়ের কাজ করব। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম। হুম, এগুলো পরে আমি যখন যাব তখন তোমার অফিসের স্টাফ, তোমার বস মিস্টার মালহোত্রা, তোমাদের দেশ বিদেশের ব্রাঞ্চ অফিসের অফিসাররা আমার দিকে শিকারী কুকুরের মতো তাকিয়ে থাকবে। তোমার উন্নতি হবে, and you'll feel proud যে তোমার বিবাহিতা স্ত্রী তাদের লালসার শিকার হচ্ছে। কি বলতে চাও কি তুমি? বলতে চাই, আমায় কিন্তু মোটা টাকা অ্যাডভান্স দিতে হবে মিস্টার সুজন দত্ত। নাজনীন, কোয়েল, সঙ্গীতার মতো 25,000 টাকা দিলে চলবে না, কারণ আমি ওদের থেকে দেখতে অনেক সুন্দর, রাইট? জাস্ট এ মিনিট। এইসব কথা তোমাকে কে বলেছে? কি করবে জেনে? কি করবে জেনে তুমি? তাতে কি তোমার অপরাধ ছিটে ফোঁটাও কম হবে? হাহ, তোমরা আবার স্ট্যাটাসের কথা বলো। রাতটা যেখানে হোক কাটিয়ে আমি কালকেই কলকাতা চলে যাব, কিন্তু যাবার আগে ডিভোর্স পেপারে সই করতে চাই। কাল 1টার সময় তোমার অফিসে যাব, কাগজ যেন রেডি থাকে। কাউন্ডার। हाँ हाँ, कल तुम्हें आना ही पड़ेगा। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা, জায়গাটা বলে দাও। ওকে, गुड नाइट। বাই। দেখো কোয়েল, কি অদ্ভুত ব্যাপার। কাল আমি আমার ডিভোর্স পেপারে সই করব, আবার আমার এক পরিচিত মেয়ের বিয়ের কাগজে সই করব। একজনের ঘর ভাঙবে, আরেকজনের ঘর করবে। আশ্চর্য ঘটনা। আরেকবার ভেবে দেখলে পারতে শ্রীরাধা। এর বেশি ভাবলে হয়তো তোমাকে কোর্টে টেনে নিয়ে যেতাম। তার আগে সইটা করে দাও। রাঙামামি, তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল যে আমারই আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে হচ্ছে। এই দেখো, দেখো কাণ্ড মেয়ের। এই তিতলি, কান্দিস না লক্ষ্মীটি। আর শোন, এখন থেকে আমি একটা রাঙামামি নই, শুধু দিদি। আবার কাঁদে। রাহুল, ওকে সামলাও না। কি সামলাবো দিদি? আগে জানলে আজকে আমরা শাদি করতাম না। কি করতে? শোক দিবস পালন করতে? আমার জীবনে এই মুক্তি শোকের নয়, আনন্দের। নমস্কার, আমি বৈশালী চ্যাটার্জি। আজ আমাদের বিশেষ অনুষ্ঠানে থাকছে বিশিষ্ট চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদারের সঙ্গে সাক্ষাৎকার। নমস্কার। পরিচালক সৌম্যব্রত মজুমদার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। বহু সফল ব্যবসায়িক ছবিরই পরিচালক উনি। ইতিমধ্যে দেশে বিদেশে নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উনি। আচ্ছা সৌম্যদা, আপনি তো শুধু মেয়েদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জাগরণ এসব নিয়েই ছবি করেন, এটা কেন? মেয়েদের কথা পুরুষেরা ভাববে না তো কে ভাববে? মেয়েদের সব যন্ত্রণার মূলেই তো আমরা পুরুষেরা। সৌম্যদা, আপনার প্রতিবিম্ব ছবিটা তো শিগগিরই মুক্তি পাবে। এরপর আবার মেয়েদের নিয়ে কি ছবি ভেবেছেন? আমার পরের ছবির নাম শেষ ঠিকানা, যার জন্য আমি একজন নতুন নায়িকা খুঁজছি। জানি না শেষ পর্যন্ত পাবো কিনা। আর তাই বম্বে গিয়েছিলাম ওখানকার এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন তাতে একটা পুরো বাংলা ছবি হয়ে যায়। তাই হতাশ হয়ে যখন কলকাতা ফিরছি, তখন প্লেনে আমার পাশে একজন মহিলা বসেছিলেন, যাকে দেখেই মনে হলো এই তো আমার শেষ ঠিকানার নায়িকা নন্দিনী। তারপর সঙ্গে সঙ্গে তাকে আমার ছবিতে অভিনয় করার জন্য বললাম। যথারীতি উনি না বলে দিলেন, কিন্তু আমি আশাবাদী। তাকে আমার ভিজিটিং কার্ড দিয়েছি এবং আশায় আছি একদিন শ্রীরাধা দত্ত নন্দিনী করার জন্য আমার কাছে আসবেন। আসুন।
দাদা, নিউ মার্কেট থেকে পাখি নিয়ে আসছিলাম, দেখলাম ইনি দারোয়ানকে আপনার কথা জিজ্ঞেস করছিলেন, হাতে আপনার লাল ভিজিটিং কার্ড। বুঝলাম আপনি ডেকেছেন। আমি জানতাম আপনি আসবেন শ্রীরাধা, আমার মন বলছিল। কেষ্ট, পাখিগুলো ওখানে রেখে দাও। আচ্ছা। আর হরিকে গিয়ে বলো ভালো করে চা বানিয়ে আনতে। আগে 2 কাপ চা। ঠিক আছে। আপনি বসুন শ্রীরাধা। আপনার কি মাথার পেছনেও একটা চোখ আছে? নাহলে আপনি জানলেন কি করে আমি এসেছি? আমার সামনের দেওয়ালে একটা আয়না আছে, সেটাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি সবুজ শাড়ি পরে আছেন, আপনার চুল খোলা। আপনাকে দেখতে খুব স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। ঠিক আপনার নন্দিনীর মতো। হুম, আমি না হয় আপনাকে আয়নাতে দেখেছি, কিন্তু আপনি আমার মনের কথা কেমন করে জানলেন? নিশ্চয়ই সিনেমা নায়িকাদের মতো বলবো না যে আমার মনের আয়নায় আপনার মনকে দেখেছি। অ্যাকচুয়ালি কালকে টিভিতে আপনার ইন্টারভিউ দেখলাম, সেখানেই জানতে পারলাম আপনার মনের কথা। অপূর্ব। তার মানে টিভি আমার বন্ধু। থ্যাঙ্কস টু টিভি। আসুন বসুন। কিন্তু তার আগে বলুন তো, আমি কি আপনার নন্দিনী হবার জন্য জন্মেছি? যদি আমি আপনাকে বলি যে আমার নন্দিনী আপনার জন্যই জন্মেছে, আমার কল্পনার গর্ভে। হ্যাঁ, ভাবতে ভালো লাগছে যে আমি শেষ ঠিকানার জন্য সৃষ্টি হয়নি, না, বরং শেষ ঠিকানায় সৃষ্টি হয়েছে আমার জন্য। দিদি, আর মিনিট 15 বিনয় হয়ে এসছে। শর্ট কি রেডি? না দিদি, আপনাকে ডাকতে আসিনি। আপনার ব্যবহার কথাবার্তা ভালো লাগে, তাই ভাবলাম যাবার আগে আপনাকে জানিয়ে যাই আমি প্রোডাকশন ছেড়ে চলে যাচ্ছি। তার মানে? সৌম্যদা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন দিদি, আমাকে আর এই ইউনিটে রাখবেন। সে কি? কেন? আসলে দিদি, আমি সহপরিচালনার কাজ ছাড়াও মাঝে মাঝে উল্টো রথ, সিনেমা জগৎ ইত্যাদি পত্রিকায় লিখি ঠিকই, মানে আমার লেখা ছাপা হয়। সৌম্যদা সেসব লেখা পড়েছিলেন, ওনার ভালো লেগেছে। আমাকে বলেছিলেন গল্পগুলো চিত্রনাট্য করো, আমি ছবি করব। তখন আমি 3-4টে চিত্রনাট্য তৈরি করে ওনাকে দিয়েছিলাম। উনি সেগুলোরই নাম অদল বদল করে 3টে ছবিও করেছেন, ওই দিনের শেষ আলো, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব। ওগুলো কি তোমার লেখা? আরে হ্যাঁ দিদি, এমনকি এই শেষ ঠিকানা, আমার গল্পের নাম ছিল আধার আলো। অবশ্য সেসব উনি স্বীকার করেন না। কিন্তু টাইটেলে তোমার নাম তো দেন। না দিদি, তাও দেন না। এমনকি লেখার জন্য আলাদা কোনো টাকাও পাই না। অনেকদিন আগে আমি গঙ্গার ধারে বসেছিলাম, প্রায় যাই, চুপচাপ বসে থাকি। গঙ্গার ধারে খুবই ভালো লাগে। হঠাৎ এমন সময় দেখি একটি মেয়ে এসে জলে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য। পাড়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক মেয়েটিকে বাঁচালো, আর ঠিক তখনই শেষ ঠিকানা আমার মাথায় এলো। শুনলেন তো কি দারুণ গল্প বললো সমুব্রত, কিন্তু আসল গল্পটা একটু অন্য। শ্রী তৈরি হওনি এখনো? শর্ট রেডি আছে। আসলে উল্টোরাত পত্রিকায় বছর 2 আগে একটা গল্প বেরিয়েছিল, আধার আলো। সেটাই শেষ ঠিকানা। শুধু শেষ ঠিকানাই কেন, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব, ওনার সব ছবিগুলোই নানান পত্রিকায় ছাপানো গল্প থেকে নেওয়া। শুধু নামগুলো বদলে দিয়েছে। এমনকি ওই গল্পের চিত্রনাট্যগুলো সেই লেখকেরই লেখা। বাংলায় বলো, এরা সবাই বাঙালি। লেখকটি কে? শ্রীরাধা দেবী? আপনারা বাইরে যান, শুটিং করার আছে। আউট প্লিজ। না না না, অন্তত নামটা জেনে যান। আপনারা প্লিজ। নামটা পরিচালক সৌম্যব্রত মজুমদারের শেষ 4টি ছবি শ্রী এবং শেষ ঠিকানার লেখক হলো। আমি তোমাকে নায়িকা বানিয়েছি। তাতে কি হয়েছে? এই ছেলেটি বিনয় ঘোষ। ব্যাক আপ! আজ থেকে এই ছবি বন্ধ।
শ্রীরাধা আমার জীবনের শনি, নবীন বাবু। যেসব মেয়েরা সামান্য ব্যাপারে স্বামীর ঘর ছাড়ে, তাদের নিয়ে ঘর করা যায় না। আপনি আর ঘর করলেন কোথায়? শ্রীরাধার সঙ্গে ওই কাজটি আপনার আগেই সেরে রাখা উচিত ছিল। 2-4 দিনের জন্য আপনার শোবার ঘরে রেখে দিতেন। আপনার এগেস্টে মুখ খোলা সাহসী পেত। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। কথা কথায় প্রতিবাদ। স্যার, এবার সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেবো। কি করে করবেন? আপনি তো সে যদি ছবি না করেন তাহলে সেই সুযোগটা পাবেন কোথা থেকে? তাই একটা কথা বলছিল, এবারের মতো অপমানটা হজম করে নিন। কি বলছেন কি? কি বলছেন কি আপনি? ছবিটা আবার শুরু করা মানে আপনি বুঝতে পারছেন? শ্রীরাধার সব দাবি মেনে নেওয়া। লোকেরা হাসাহাসি করবে আবার। কেউ হাসাহাসি করবে না। বিনয়দের ওষুধ আমি জানি। আমি বিনয়কে বলবো যে আমার নেক্সট ছবির ডিরেক্টর হচ্ছে তুমি। আমাকে ছেড়ে? আরে কথার কথা, সেই লোভেই ও মিথ্যে কথাগুলো বলবে। আরে একে বলে ম্যানিপুলেশন। সহকারী পরিচালককে পরিচালক হওয়ার স্বপ্ন দেখানো। বেশ, তাহলে আমি ছবিটা করছি। ভেরি গুড। আমি হুইস্কি নিয়ে আসছি। হ্যাঁ, শুনুন, শেষ ঠিকানায় যত পারেন সেক্স ঢোকা। আরে এইসব কারণেই তো দর্শক আপনার ছবি দেখে, আপনি এত পুরস্কার পান। আর সেই কারণেই বলছি, শেষ ঠিকানায় সেক্স ঢুকিয়ে না পর্দা একেবারে আগুন জ্বালিয়ে দিন। শ্রীরাধাকে রাজি করান না প্লিজ। করাবো, চিন্তা করবেন না। আমার সেই পুরোনো ফর্মুলাটা আবার কাজে লাগাবো। খেলা একা একা শুধু চলা, মন নিয়ে যত খেলা একা একা শুধু চলা, শেষে আজ খুঁজে বড্ড তেজ হয়েছে না তোর? আজ তোর তেজ খুঁজিয়ে দেবো। কোথায় যাবি আমার থেকে বেঁচে? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওর জীবনটা তুমি এইভাবে শেষ করে দিও না রাধা মাধব। দয়া করো, দয়া করো রাধা মাধব, দয়া করো। I'm sorry, Sri. I'm really very sorry, Sri. আমি জানি না যে আমি শেষ ঠিকানা শেষ করতে পারবো কিনা, কিন্তু আমি শেষ হয়ে গেলাম। I'm finished. শ্রীরাধা, শ্রীরাধা, আরে তৃষা, তুই? তোর সব খবরই এখন কাগজে পাই। তুই এখন সিনেমার নায়িকা। তোর গায়ে আগুন লাগার খবরটাও কাগজেই পড়লাম। খুব বেশি পড়িনি তো, সামান্যই, অল্পই দাগ হয়েছে। অল্পই হোক বা বেশি হোক, দাগ দাগই। তা সে শরীরেই লাগুক কিংবা জীবনে, সে দাগ কখনো মুছে যায় না। ও এসে গেছে, ওর হর্ন বাজানোর স্টাইলেই বুঝতে পারি। দেখ না, আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতেই পারে না। শুনছো? এখানে এসো, এসো, শ্রীরাধার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার, আমার নাম রণদীপ গাঙ্গুলি। তৃষার মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লেগেছে। অবশ্য আজকাল তো প্লাস্টিক সার্জারি করে যে কোনো দাগই তুলে ফেলা যায়, কি বলেন? আপনিও নিশ্চয়ই তাই করবেন। কিন্তু
সেসব তো এখনো এদেশে নেই, বিদেশে আছে। আর তাছাড়া ওসব করার ইচ্ছেও আমার নেই। সে কি? তাহলে আপনার ছবিটা শেষ হবে কি করে? আমি আর ছবি করছি না, তাই পরিচালক ছবিটাকে অন্যভাবে শেষ করবেন। ও আইসি, ঠিক আছে, আজ তাহলে চলি। আচ্ছা। তুমি সুধাংশুকে নিয়ে এসো, আমি এগোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তৃষা শোন, দেবাংশুর সঙ্গে তোর বিয়ে হয়নি? না রে, দেবাংশু মানুষটা ভীষণ সৎ। লন্ডন থেকে ফেরত আসার পর আমাকে বলল, তৃষা, যদি আমি মাকে কথা দিয়েছিলাম, তবুও বলছি, তুমি আমাকে বিয়ে করলে কোনোদিনই সুখী হবে না। কারণ আমার জীবনে অন্য একজন এমনভাবে জায়গা করে নিয়েছে যে আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। আর তাছাড়া আমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাই না। তুমি অন্য কাউকে বিয়ে করো, সুখী হবে। আমিও তাই ভেবে দেখলাম কথাটা ঠিক, তাই বাবার পছন্দ করা ছেলে রণদীপকেই বিয়ে করলাম। সারা জীবন শুধু পালিয়েই বেড়ালে, আর আজও এসে লুকিয়ে রয়েছ এই গন্ডগ্রামে। লুকিয়ে থাকবো কেন? তোমাদের বাড়ির সকলেই তো জানেন আমার এখানকার ঠিকানা। বর্দার কাছে সব শুনলাম। তাহলে যদি অনেক দেরি করে ফেললাম, তবুও বলছি শ্রী, যেদিন তোমাদের ঠাকুর দালানে তোমাকে আমি প্রথম দেখলাম, সেদিন থেকে সব সময় তোমাকে আমার পাশেই দেখেছি। আজও তুমি আমার সমস্ত অন্তর জুড়ে রয়েছ। তাই আমি এসেছি শুধু এই কথাটা বলতে যে তোমার অন্তর থেকে আমাকে মুছে ফেলো, কারণ তাতে আমিও কষ্ট পাচ্ছি, তুমিও পাচ্ছ। ভালো থেকো শ্রী। শ্রী, আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু সহধর্মিণী হিসেবে নয়, এই আশ্রমের কাজে আমার সহকর্মী হিসেবেও পেতে চাই। খুব ইন্টারেস্টিং। সত্যি মামুনি, তোমার জীবনে এত ঘটনা, এত ইনসিডেন্ট, ভাবতে অবাক লাগে। কত ঠিকানা বদলে বদলে এট লাস্ট তুমি শেষ ঠিকানায় পৌঁছেছ। হ্যাঁ হ্যাঁ, সেটা সম্ভব হয়েছে তোর বাপির জন্যে। তোর বাপির ইচ্ছে ছিল তোকে ডাক্তার করবে, আর তুই তার সেই ইচ্ছেটাকে পূরণ করেছিস। সত্যি মা, তোকে নিয়ে আমরা খুব খুশি। তাতে আমার কোন উপকারটা হচ্ছে শুনি? দিন রাত মায় বেটিতে গপ্প করা ছাড়া দেবী আমার কোনো কাজ করে বলে তো মনে হয় না। বাপি, তুমি কিন্তু আমাকে শুধু শুধু বকছো। আমার নাম শুভঙ্কর ব্যানার্জি। হ্যাঁ বলুন। আমি একজন ডক্টর। 2 বছর আগে আমি মেডিকেল কোর্স থেকে পাশ করে এখন কলকাতাতে প্র্যাকটিস করছি। আপনাদের এখান থেকে আমি একটা চিঠি পেলাম যে আপনাদের সেবাশ্রমে নাকি একজন ডক্টর লাগবে। ডক্টর লাগবে? হ্যাঁ। চিঠি পেয়েছো? হ্যাঁ। কই চিঠি দেখি? চিঠি পাড়ার কি আছে? উনি তো আর মিথ্যা কথা বলছেন না। নিশ্চয়ই কেউ না কেউ ওনাকে এখান থেকে চিঠি লিখেছিল। না না, আমি তো অস্বীকার করছি না, কিন্তু হাতের লেখাটা না দেখলে কি করে বুঝবো কে লিখেছে, কি লিখেছে? না না, ওই চিঠিতে কি লেখেছে আমি আপনাকে বলে দিচ্ছি, শুনলেই বুঝতে পারবেন কে ওই চিঠিটা লিখেছে। মানে ডক্টর দেবাংশু মিত্র এবং মিসেস শ্রীরাধা মিত্রের বয়স হয়েছে, ওনারা আগের মতো খাটাখাটনি করতে পারেন না, ওনাদের এবার বিশ্রাম নেওয়া উচিত, অথবা তীর্থভ্রমণে যাওয়া উচিত। তাই জন্য আপনাদের এই সেবাশ্রমে একজন ইয়াং এনার্জেটিক সুদর্শন ডক্টর দরকার। সুদর্শন? এটা কি চাকরির চিঠি নাকি পাত্র চাইয়ের বিজ্ঞাপন? হ্যাঁ, স্টুপিড একটা। হ্যাঁ, সত্যি স্টুপিড একটা। একটা কথা বুঝিয়ে বলতে পারো না? তুমি তো বলতে বলেছিলে। শ্রী, কিছু বুঝলে? বুঝলাম। তুমি আর আমি যেটা করতে, যেটা ভাবতে অনেক সময় নিয়েছিলাম, দেবী সেটাতে একদম সময় নেন। এক্স্যাক্টলি মামুনি, 2000 সালে আমাদের সময়ের আগে দৌড়তে হবে। শুভঙ্কর, তুমি দেবী এই আশ্রমের ভার নিতে পারবে তো? সেই জন্যই তো এসেছি। আর দেবীর ভার
অলরেডি নিয়ে নিয়েছে। মেডিকেল কলেজে যখন আমরা একসাথে পড়তাম তখনই কথা দিয়ে দিয়েছে, শুধু এই চিঠির অপেক্ষা ছিলাম। এখন আপনাদের আশীর্বাদ দরকার। আরে আরে কি করছো? থাক বাবা। থাক থাক। মামুনি, তুমি খুশি তো? খুব খুশি মা। দিদু ঠিকই বলেছিলেন, ঈশ্বর করুণাময়, শেষ পাতে তিনি দই মিষ্টি নিশ্চয়ই দেবেন। বাবা মার খুশি, সুখ, শান্তি, আনন্দ সবকিছুই বেঁচে থাকে তার সন্তানের মধ্যে। স্বর্গ নরক নয়, সন্তানের মধ্যেই মানুষ খুঁজে পায় তার শেষ ঠিকানা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।